রহস্যপিডিয়া উইথ সৌভিক। নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। আজ আপনাদের সঙ্গে আলাপ করাবো কলকাতার আরও একজন গোয়েন্দার, যার নাম শতদল। এই গোয়েন্দার নাম মস্তিষ্ক প্রসূত, যার তার নাম রীতা বসু। তাহলে চলুন শুরু করা যাক রহস্যপিডিয়ার আরও একটি নতুন গল্প, রীতা বসুর লেখা একটি SMS ও তারপর। ভর দুপুরেই কলকাতার রাস্তায় নির্জনতা ঘনিয়ে এলো। হাজার হাজার ব্যস্ত লোকজনের ছোটাছুটি, গাড়ির অক্লান্ত মিছিল, ভোজবাজির মতো উধাও। রাস্তার উল্টো দিকের ফুটপাথে ওই লোকটা আর চন্দনা ছাড়া যেন আর কেউ কোথাও নেই। শীততাপ নিয়ন্ত্রিত গাড়িও আর যথেষ্ট সুরক্ষিত বলে মনে হচ্ছে না। একই সঙ্গে ভয় বিষণ্ণতায় চন্দনা আচ্ছন্ন হয়ে থাকলো খানিকক্ষণ। তারপর রাস্তায় উল্টো দিকে যে ঠিকানাটায় কদিন ধরেই ঢুকবে কিনা ভাবছে, সেইখানে যাবার জন্য মনস্থির করে গাড়ি থেকে নেমে পড়ল। শতদল ইংরেজি কাগজের শব্দছকটা শেষ করে বাংলা কাগজের সূত্রগুলি সশব্দে পড়ছিল। অভিমন্যু দিবানিদ্রার জন্য উঠবার তোড়জোড় করতেই শতদল বলল, দাঁড়াও বন্ধু, একটু অপেক্ষা করো, কারণ যা দেখছি একজন সুন্দরী মহিলা গাড়ি থেকে নেমে এই দিকেই আসছেন। অভিমন্যুর রাসবিহারী অ্যাভিনিউয়ের বাড়ির একতলাটা যথার্থই জনস্বার্থে ব্যবহৃত হচ্ছে বলা যায়। কত রকম সমস্যা নিয়ে যে মানুষ শতদলের কাছে আসে তার ঠিক নেই। গত সপ্তাহে একজন ভদ্রলোক এসেছিলেন। তার স্ত্রী এবং পুত্রবধূর মধ্যে সব সময় যে একটা ঠান্ডা যুদ্ধ চলে, সেটা কি করে দূর করা যায় তার সমাধান জানতে। তার সঙ্গে শতদলের কথোপকথন শুনে অভিমন্যু বলেছিল, শতদল যেন প্রাণায়াম, ধ্যান, শরীরচর্চার উপদেশও জুড়ে দেয়। সমস্যা পীড়িত মানুষ এক ছাদের তলায় গোটা প্যাকেজটাই পেয়ে যাবে। শতদল উত্তরে বলেছিল, এক্স্যাক্টলি, আমিও তাই ভাবছিলাম। বহু সমস্যায় যুক্তিবুদ্ধির চেয়ে অনেক সময় এই সব টোটকায় ভালো কাজ হয়। সময়ের সঙ্গে সমস্যার চেহারা বদলায় রোগের মতো, ওষুধও বদলাবে, এতে আশ্চর্যের কি আছে। ভদ্রমহিলা ঘরে ঢুকে পর্যায়ক্রমে ওদের দুজনের ওপর চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন, তা আপনারা কি ধরনের সমস্যা ডিল করেন? শতদল উত্তর দিল, সেটা নির্ভর করছে সমস্যার চরিত্রের ওপর। আর যদি সেটা লাইফ থ্রেটনিং হয়? দেখুন, সবটা না শুনে কোনো মন্তব্য করা আমার মনে হয় উচিত হবে না। কিছুক্ষণ চুপ করে থেকে ভদ্রমহিলা বললেন, আমি কি বসতে পারি? শতদলও তার ঢিলে ঢালা ভাব ত্যাগ করে কাগজ নামিয়ে সোজা হয়ে বসল। হ্যাঁ, অবশ্যই, বসুন। ভদ্রমহিলা আসন গ্রহণ করলে পর টেবিলের ওপর রাখা বোতল থেকে জল ঢেলে গেলাসটা এগিয়ে দিয়ে শতদল বলল, এই নিন, বিশুদ্ধ পানীয় জল। ভদ্রমহিলার জলপান দেখে মনে হলো তিনি নিজেও জানতেন না কতটা তৃষ্ণা জমেছিল। জলপান শেষে খানিকটা কৈফিয়তের সুরেই বললেন, সত্যি ভাবা যায় না, ফেব্রুয়ারিতেই এত গরম। শতদল আবহাওয়া নিয়ে কথোপকথন আর বিস্তারিত না করে সোজাসুজি কাজের কথায় চলে আসে। এবার বলুন, কি ব্যাপার? আমি চন্দনা ব্যানার্জি, আমার স্বামীর নাম চন্দন। আমাদের একটি 7 বছরের মেয়ে আছে যে দার্জিলিংয়ে পড়ে। 10 বছরের বিবাহিত জীবন। নিজেদের বেশ বড় ব্যবসাও আছে। সুখ স্বাচ্ছন্দ্য কোনো কিছুরই অভাব ছিল না জীবনে। কিন্তু চন্দনা এই পর্যন্ত বলে চুপ করে যান। শতদল তার অভ্যেস মতো অখণ্ড মনোযোগের সঙ্গে প্রতিটা তথ্য অনুধাবন করছিল। চন্দনা গলা পরিষ্কার করে নিয়ে আবার বলতে শুরু করলেন, আমি প্রমাণ পেয়েছি আমাকে খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে, আর এর পেছনে কে সেটাও আমি জানি। উনি আমার স্বামী। এবার শতদল প্রশ্ন করল, আচ্ছা, এই বললেন সুখ স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না, তাহলে হঠাৎ এমন মনে হচ্ছে কেন? হঠাৎ নয়, কিছুদিন ধরেই এমনটা হচ্ছে। আমাদের গার্মেন্টস এক্সপোর্টের বড় ব্যবসা। চন্দনকে সেই কাজে নানান জায়গায় ঘুরে বেড়াতে হয়। কিছুদিন হলো যখনই চন্দন কলকাতায় এসেছে, আমি কেমন জানি একটা আনইজি ফিল করছি। আনইজি মানে? শারীরিকভাবে। ইনফ্যাক্ট আমার বন্ধু কাম পার্টনার অভিষেক, সেও এটা নোটিস করেছে। শরীর খারাপটা কাকতালীয় হলেও কিছুদিন ধরে কে যেন আমাকে ছায়ার মতন ফলো করছে। সেটা মানসিক বলে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কালকে যা ঘটল তারপর থেকে আর মাথা ঠান্ডা রাখতে পারছি না। চন্দনা শতদলের দিকে তাকিয়ে তার স্মার্টফোনটা এগিয়ে দিল। শতদল বার্তাটি পড়ে জিজ্ঞেস করল, তা এখানে আপনি যে উদ্দেশ্য
এটা বুঝলেন কি করে? আমার আর আমার স্বামীর নামের মিলটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। এমনটা বহুবার হয়েছে, ওকে পাঠানো মেসেজগুলি আমার কাছে এসেছে, আর আমার জন্য যে মেসেজগুলি সেগুলো ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই মেসেজটা চন্দনকে কেউ পাঠিয়েছে, যিনি আমাদের দুজনেরই পরিচিত। শতদল ফোনের পর্দা আলোকিত করে বার্তাটি ডায়েরিতে লিখে নেয়। সেই সঙ্গে চন্দনার ঠিকানা, ফোন নাম্বার, আরও কিছু প্রয়োজনীয় তথ্যও লিখে নেয়। লেখা শেষ করে শতদল প্রশ্ন করে, নর্মালি দেখেছি আপনার মতো সামাজিক কাঠামোয় থাকা মানুষ এই অবস্থায় ডিভোর্সের কথা ভাবে, তা আপনি ভাবছেন না কেন? আমার মেয়ে এই মাসের শেষেই হস্টেলে ফিরে যাবে, তারপর আমি কেসটা ফাইল করব। তার আগেই আমি ওর মুখোশটা খুলে দিতে চাই। চন্দনার চোখে আগুন জ্বলে উঠল। ও আমাকে চেনে না, দরকার পড়লে আমি কতটা খারাপ হতে পারি সেটা ও এবার দেখবে। শতদল জিজ্ঞেস করল, আচ্ছা একটা ব্যাপার বলুন, আপনাদের ব্যবসাটা কি পারিবারিক না আপনার স্বামীর নিজস্ব? চন্দনার নাকের ভাঁজে অহংকার। সে বলল, কোনোটাই নয়, বাবা আর জেঠু মিলেই ব্যবসাটা শুরু করেন। ওদের পর আমি আর জেঠুর ছেলে অভিষেক পার্টনার। বিয়ের কিছুদিন পর চন্দনা আমার কথাতেই চাকরিটা ছেড়ে আমাদের ব্যবসায় যোগ দেয়। তা অভিষেক আপত্তি করেনি? না না, খুশিই হয়েছিল। অভিষেক এমনিতেই ইন্টেলিজেন্ট, কিন্তু অনেক সময় ভাবনা চিন্তা না করেই তুম করে ডিসিশন নিয়ে নেয়। তবে ছেলেটা ভালো। চন্দন আসার পর ব্যবসাটা আমাদের অনেক বাড়িয়েওছে। অভিষেকও কিন্তু ওর ওপর খুব নির্ভর করে। আমরা সবাই মিলে বেশ ভালোই চলছিলাম জানেন, কিন্তু হঠাৎ করে কি যে হলো। যাকে আর কিছু? চন্দনার গলা ধরে আসে। এতক্ষণ জোর করেই নিজেকে ধরে রেখেছিলেন তিনি, বোঝা গেল। আইনত আপনার উত্তরাধিকারী দুজন, তাই তো? হ্যাঁ, তবে ব্যবসায় আমাদের সন্তান ছাড়া আর কারুর কোনো দাবি গ্রাহ্য হবে না, এটা বাবারাই করে গিয়েছেন। অভিষেকের স্ত্রী বা চন্দনের কোনো অংশ নেই এতে। আমি আর চন্দন অবশ্য ঠিক করেছিলাম যে নিজেরা আরেকটা কিছু শুরু করব, লেদার অ্যান্ড গুডস এক্সপোর্ট, কিন্তু সবই নষ্ট হয়ে গেল। যাকে আর কিছু যদি দরকার হয়, আমার ফোন নাম্বার তো রইলই আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, এখনকার মতো কাল সকাল থেকেই বেরিয়ে পড়বেন। আমি নজর রাখবো, সময় মতো যোগাযোগ করব, কেমন? বলছি একটু তাড়াতাড়ি করবেন প্লিজ, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। অভিমন্যুর কৌতূহল আর বাঁধ মানছিল না। চন্দনা ঘরের বাইরে যেতেই টেবিল থেকে ডায়েরিটা তুলে নিয়ে পড়ল। তাতে লেখা, অ্যাক্সিডেন্ট will be as painless as possible after 80% payment. অভিমন্যুর সঙ্গে শতদলের দেখা হলো একেবারে রাত্রিবেলা। সারাদিন গোয়েন্দাগিরি করে ক্লান্ত। শতদল জানালো, চন্দনার ঝকঝকে গাড়ির পেছনে প্রায় অস্তিত্বহীন একটি গাড়ি টহল দেওয়ার 47 মিনিটের মাথায় শতদল চন্দনার পিছু নেওয়া মোটর বাইকটা দেখতে পেয়েছিল। মাথায় হেলমেট, চোখ কালো কাঁচে ঢাকা থাকায় মুখটা ভালো করে বোঝা যাচ্ছিল না। কোমরে কোলা ব্যাঙের মতো একটা ব্যাগ বেল্টের মতো বাঁধা। ক্যামাক স্ট্রিটের বিশাল শপিং মলটায় চন্দনার পেছনে পেছনে শতদল এবং সেও ঢুকেছিল। এক আশ্চর্য লুকোচুরি খেলা চলল খানিকক্ষণ। লোকটাও ধূর্ত কম নয়। চক্রাকারে অনুসরণের মাঝে শতদলের চোখে ফাঁকি দিয়ে সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। সন্ধেবেলা চন্দনার বাড়ির কাছে শতদল গাড়ির আয়নায় আবার এক ঝলক দেখেছে মোটর বাইকটাকে। মাথার পেছনে বালিশ গুঁজে শরীরকে আরামদায়ক অবস্থায় এনে সে বলল, বুঝলে অভিমন্যু, ব্যাপারটা যতটা সহজ ভেবেছিলাম ততটা নয়। এদের সবার সঙ্গে মুখোমুখি মোলাকাত হওয়াটা খুব দরকার। অভিমন্যু চন্দনাকে সরানোর মোটিভ কিছুতেই বুঝতে না পারায় শতদলকে জিজ্ঞেস করলে শতদল জানায়, দেখো, নাবালিকা কন্যার অভিভাবক হয়ে ছড়ি ঘোরাবে, আর একটি পার্টনারও নির্ভরশীল, লাভ তো আছেই। এরপর ফোনে শতদলের সঙ্গে চন্দনার একটি একতরফা কথোপকথন শোনা গেল। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের পরিচয় না জানাই ভালো। ঠিক আছে, এটা বেশ বিশ্বাসযোগ্য। হ্যাঁ হ্যাঁ, এটাই বলুন, সবাইকে থাকতে বলবেন। বেশ, দেখা হবে। চন্দনার বাড়ি দেখে তাক লেগে গেল। লক্ষ্মীর কতটা কৃপাদৃষ্টি থাকলে বাড়ির অঙ্গসজ্জা এমন হতে পারে। অভিষেক ও চন্দন হাতে পানীয়ের গ্লাস নিয়ে বসার ঘরে সোফায় বসে গল্প করছিলেন। সামনে বিশাল টিভিতে ক্রিকেট খেলা চলছে। চন্দনা পরিচয় পর্বে জানালেন, আচ্ছা, আলাপ করিয়ে দিই, ইনি অভিষেক, আমাদের পারিবারিক বন্ধু ও নিউটেক এক্সপোর্টের অন্যতম পার্টনার।
আর ইনি হচ্ছেন আমার স্বামী চন্দন, আমাদের ম্যানেজার। দিল্লি প্রবাসী মামার বন্ধু হিসেবে শতদল ও অভিমন্যুর পরিচয় দেওয়ার পর চন্দনা বললেন, এক্সপোর্টের নিয়মকানুন নিয়ে আপনি যদি কিছু জানতে চান তাহলে অভিষেকের কাছ থেকে জেনে নেবেন। চন্দনা বোধহয় ইচ্ছে করেই ভেতরে কোথাও চলে গেলেন। অভিষেকও গেল পেছনে পেছনে। চন্দন আমাদের উপেক্ষা করেই টিভির দিকেই তাকিয়ে রইলেন। শতদলই কথা শুরু করল, তা কোথায় হচ্ছে খেলা? অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডের সঙ্গে। বাই দ্য ওয়ে, আপনাদের বাড়িটা কিন্তু দারুণ। চন্দন টিভির থেকে চোখ না সরিয়েই বলল, আমার নয়, চন্দনার। আপনি ওর মামার বন্ধু যখন জানেন নিশ্চয়ই। শতদল বলল, পারিবারিক গূঢ় কথা আলোচনা করার মতো ঘনিষ্ঠতা নেই। আমার এই বন্ধু একটা লেখার ব্যাপারে এক্সপার্টের কিছু নিয়মকানুন জানতে চায়, তাই উনি এখানে পাঠালেন। আমার আবার অন্য লাইন, অপরাধ সংক্রান্ত। চকিতে চন্দনের ভাবভঙ্গির মধ্যে একটা পরিবর্তন ঘটে গেল। অপরাধ সংক্রান্ত মানে পুলিশ? না, পুলিশেরও বাবা। বুঝলাম না। যে অপরাধ পুলিশের জানার কথা নয় তার তদন্ত করে থাকি। অভিমন্যুর মনে হলো শতদল ইচ্ছে করেই টোপটা দিল, নয়তো নিজের কার্যকলাপ প্রচ্ছন্ন রাখতে ভালোবাসে। চন্দন অন্দরের দিকটায় দ্রুত চোখ বুলিয়ে বলল, আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন তো, আমার না ভীষণ দরকার। ইটস এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ। শতদল ফোন নাম্বার দেওয়ার পরেই চন্দনা ও অভিষেক এসে পড়ায় এই বিষয়ে আর কোনো কথা অগ্রসর হয় না। চন্দন আবার আগের মতো টিভিতে নিবিষ্ট হয়। অভিমন্যু অভিষেকের সঙ্গে কথা বলে শিপমেন্টের নিয়মকানুন সংক্রান্ত জ্ঞাতব্য বিষয় ডায়েরিতে নোট করে নিল। বাড়িটার চরিত্রের মতোই ছাড়া ছাড়া ভাবে ওদের কথাবার্তা চলতে লাগলো। চন্দনকে আলোচনায় অংশীদার করার জন্য ইচ্ছে করেই ব্যবসা সংক্রান্ত একটা প্রশ্ন ছোঁড়া হলো। সঙ্গে সঙ্গে পাতলা সুরের মতো ওপরের স্বাভাবিক ছন্দটা যেন কেটে গেল। চন্দন তিক্ত স্বরে বলল, যা জানার মালিকদের কাছ থেকে জেনে নিন। শুনলেনই তো, আমি ম্যানেজার মাত্র। এই সময় চন্দনার মেয়ে এক দৌড়ে একেবারে ঘরের মাঝখানে এসে ওদের দেখে থমকে গেল। তার কালো থোকা থোকা রেশমের মতন চুলে প্রজাপতি ক্লিপ, পরনে হাঁটু পর্যন্ত ঢিলে প্যান্ট ও গেঞ্জি, হাতে একটা বাক্স। একটু ইতস্তত করে চন্দনার কাছে গিয়ে কানে কানে কি বলায় চন্দনা বললেন, এখন না। মেয়েটি অনিচ্ছা নিয়ে সরে এলো চন্দনার কাছ থেকে। তারপর অভিষেক ও চন্দনের দিকে তাকালো। তার ভাবভঙ্গিতে অনিশ্চয়তা। চন্দনা আদর করে জিজ্ঞেস করলেন, কিরে মাম্পি, স্ক্র্যাবল খেলবি? মেয়েটি ঘাড় নেড়ে না বলে আস্তে আস্তে পিছু হটে অন্য ঘরে চলে গেল। চন্দনের মুখটায় কে যেন কালি মাখিয়ে দিল। অভিষেক পুরো ঘটনাটা না দেখার ভান করে পত্রিকার পাতা উল্টাচ্ছিল। অস্বস্তিকর কয়েকটা মুহূর্ত। মেয়ের আচরণে চন্দনার সন্তুষ্টি বেশ প্রকট। আপাতত তিনি বিজয়িনী। ওদের প্লেটে খাবার তুলে দিতে দিতে বললেন, কি করে যে এই মেয়ে হস্টেলে থাকে তা জানি না। এখানে তো মা না হলে এক মুহূর্ত ওর চলে না। চন্দনা লক্ষ্য না করলেও অভিমন্যু এবং শতদল দুজনেই খেয়াল করল চন্দনের চোখ জ্বলছে, তার ঠোঁটে বিষাক্ত হাসি। চন্দনার আশঙ্কা অভিমন্যুর মধ্যেও ছড়িয়ে যায়। এই তিক্ততা যে কোনো দুর্ঘটনা ঘটাতে সক্ষম। আচমকা চন্দনা একটা বমির ভাব করে চন্দনের দিকে তীব্র দৃষ্টি হেনে খাওয়ার টেবিল থেকে উঠে যান। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ফিরে এসে বলেন, সরি, আমার মাঝে মধ্যেই এমন হচ্ছে। আমি বরঞ্চ একটু গিয়ে শুই, আপনাদের আমার গাড়ি পৌঁছে দেবে। শতদল বলল, না না ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, বিশ্রাম নিন, আমরা অভিষেকবাবুর সঙ্গে চলে যাব। পরদিন সকাল 10টা নাগাদ চন্দনের ফোন এলো। ওর নিউটেক এক্সপার্টের অফিসেই দেখা করবে বলে জানিয়ে দিল। শতদল সকাল থেকেই কম্পিউটার নিয়ে ব্যস্ত হয়ে আছে। সেখানে চোখ রেখেই বলল, যে সম্পত্তি নিজের নামেই আছে তা তো নতুন করে পাওয়ার কিছু নেই, আর ডিভোর্স ফাইল করে যেখানে সহজেই নিষ্কণ্টক হওয়া যায় সেখানে এত জটিলতা কেন? নিউটেক এক্সপার্টের অফিসে গিয়ে শতদল আসন গ্রহণ করে বলল, তা চন্দনবাবু, স্ত্রীর পেছনে টিকটিকি লাগিয়েছেন কেন? চন্দন বিস্মিত হয়ে বলল, কি করে জানলেন আপনি? কমন সেন্স। যে লোকটি আপনার ঘর থেকে এই মুহূর্তে বেরিয়ে গেল তাকে আপনার স্ত্রীর ওপর নজর রাখতে দেখেছি। ভাবভঙ্গি দেখে আমার খুনি বলে কখনোই মনে হয়নি, অতএব গোয়েন্দা। মিসেস ব্যানার্জি অবশ্যই খুব আতঙ্কিত হয়ে পড়েছেন এই ব্যাপারে। আরে বাবা, আতঙ্কিত হওয়ার কথা তো আমার। নিজেকে বাঁচানোর জন্য আমার এসব ব্যবস্থা নিতে হয়েছে। আপনি এক কাজ করুন, গোড়া থেকে খুলে বলুন ব্যাপারটা।
চন্দন আবেগরুদ্ধ কণ্ঠে বলল, আর কি বলবো, কি যে বোকামি করেছি মাল্টি ন্যাশনাল কোম্পানির কাজ ছেড়ে এদের কোম্পানিতে যোগ দিয়ে রক্ত জল করে ব্যবসা আরও বাড়িয়েছি। তার প্রতিদানে প্রাণ নিয়ে টানাটানি। চন্দনা যে কোনোদিন এমন ব্যবহার করবে আমি স্বপ্নেও ভাবিনি। না, বোঝা উচিত ছিল। চন্দন মাথার চুল মুঠো করে মুখ নিচু করে বসে থাকে। তারপর আচমকা বলে ওঠে, জানেন, চন্দনার এক পিসি মেন্টাল হসপিটালে শেষ জীবনটা কাটিয়েছেন। আমি জানতাম না, কোনোদিন এসব বিশ্বাসও করিনি। এখন দেখছি সবাই যা বলে তা সত্যি। পাগলামিটা না সত্যি রক্তেই থাকে। ওর ভয়টা কিন্তু পাগলামি নয়, যথেষ্ট কারণ আছে বলেই উনি মনে করেছেন। ওর কারণ আছে? ওরকম 100টা কারণ আমিও দেখাতে পারি। চন্দনা কেমন জানেন, কোনো কিছু ও আগে বিশ্বাস করে নেয়, তারপর সেটাকে সত্যি প্রমাণ করতে আদা জল খেয়ে লেগে পড়ে। এটা কি পাগলামি নয়? হ্যাঁ, হঠাৎ ও আমাকে শত্রু ভাবতে শুরু করেছে, অকারণে সমস্ত সম্পর্ক বিষিয়ে তুলেছে। এখন আমাকে সরিয়ে দেওয়ার জন্য টাকা খরচ করতে ওর দ্বিধা নেই। তা কি করে জানলেন? আরে টাকা তুলেছে ভাগে ভাগে। এই কোম্পানির নারী নক্ষত্র আমার মতো কেউ জানে না, বুঝলেন? জিজ্ঞেস করলে সদুত্তর দিতে পারে না। এমনকি অভিষেককেও বলেনি কেন ওর হঠাৎ এত টাকার প্রয়োজন হলো। সেই জন্য ওর গতিবিধি মতলব জানবার জন্যই আমাকে গোয়েন্দা লাগাতে হয়েছে। কি করে বুঝলেন আপনাকেই হত্যা করার জন্য টাকা প্রয়োজন? অন্য কারণও তো থাকতে পারে। আরে অন্য কোনো কারণ নেই, আমি যা বলছি সেটাই ঠিক। শতদল মৃদু হেসে বলে, শুনুন, আমাদের সবার মধ্যেই এই একটু আধটু পাগলামি আছে। আমরা যা ভাবি সেটাই ঠিক বলে মনে করি। আচ্ছা, একটা ব্যাপার বলুন, আপনার কখনো মনে হয়েছে যে এই গোটা ঘটনায় দ্বিতীয় কোনো পুরুষ থাকতে পারে? দ্বিতীয় পুরুষ? হ্যাঁ, ধরুন যদি অভিষেক বাবুই হয়। চন্দনকে সম্পূর্ণ বিভ্রান্ত বলে বোধ হয়। সে বলে, না, অসম্ভব। অভিষেক আর ও প্রায় ভাই বোনের মতো। তাছাড়া অভিষেক স্ত্রী অন্তঃপ্রাণ। অন্য কেউ থাকলে আমি খবর পেতাম, সেটার তবু একটা মানে হতো। ওর আচরণের মধ্যে কোথাও কোনো সুস্থতা নেই। কিছুদিন ধরে দেখছি আমি স্পর্শ করলে কোনো খাবার খাচ্ছে না, এমনকি জল পর্যন্ত খাচ্ছে না। মেয়েটার মধ্যেও অহরহ বিষ ঢেলেই চলেছে। ঠিক আছে, বুঝলাম। আমি এক কাজ করি, বরং অভিষেক বাবুর সঙ্গে একবার দেখা করে যাই। ওকে আজ পাবেন না। ইন্ডিয়া পাকিস্তানের খেলা, ও আজ নড়ছে না টিভির সামনে থেকে। ও বাবা, খেলা পাগল বুঝি? ইন্ডিয়া পাকিস্তানের খেলা হলে কাজকর্ম সব বন্ধ। যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের একটা পথ বার করবে বলে কথা দিয়ে শতদল বাইরে এসে অভিষেকের কার্ডটা বার করে বলল, 7 নম্বর ল্যান্সডাউন স্ট্রিট, চলো তো একবার। অভিষেকের ফ্ল্যাটটা চন্দনার মতো অত পরিপাটি না হলেও একদা যে খুব যত্ন করেই সাজানো হয়েছিল তা বোঝা যায়। সেই যত্নের জেরেই প্রবেশ করে প্রথমেই মনে হয় বাহ। তারপর ধীরে ধীরে চোখে পড়ে কার্পেটের কোণাটা ছেঁড়া বলে গুটিয়ে রাখা, পর্দার ভাঁজগুলো রোদের দাপটে মলিন, সোফার কাপড়গুলো বদলালে ভালো হয়। অভিষেকের স্ত্রী যে মোটেই সুগৃহিণী নন তা বুঝতে বেশি সময় লাগে না। তার ওপর চেহারাতেও বুদ্ধির দীপ্তির অভাবে তাকে গৃহপালিত জন্তুর মতোই নিরীহ ও নিশ্চিন্ত দেখায়। ওরা বসার ঘরেই বসতে যাচ্ছিল। অভিষেক শোবার ঘরে ওদের ডেকে পাঠালো। খাটে আধশোয়া হয়ে তিনি বললেন, বলছি আজ আমাকে একটু এক্সকিউজ করতে হবে, কালকে বরং অফিসে আসুন। অভিষেক টিভির দিকে তাকিয়ে আছেন। তার সমস্ত শরীর উত্তেজনায় টান টান। ওই সবুজ মাঠের লড়াইয়ে তিনিও যেন সমান অংশীদার। শতদল বলল, অভিষেকবাবু, অফিসে বলা যাবে না, আসলে ওদের ডিভোর্সের ব্যাপারেই কথা বলার ছিল। টিভির দিক থেকে চোখ না সরিয়েই অভিষেক বললেন, বলুন। চন্দনার মামার হয়ে ওদের সঙ্গে কথা বলছিলাম। চন্দন মিউচুয়াল ডিভোর্সে রাজি হলেও চন্দনা রাজি নয়, অতএব সেই কাদা ছোড়াছুড়ি। অভিষেক মাছি তাড়ানোর মতন করে হাত নেড়ে বলল, ঠিক আছে, চন্দনাকে আমি বুঝিয়ে বলবো, এটা কোনো ব্যাপার না। ওর কথা বলার অনিচ্ছা দেখে অগত্যা শতদলরা বাইরে বেরিয়ে এলো। অভিষেকের স্ত্রী দরজা পর্যন্ত এগিয়ে দিল তাদের। এরপর শতদল লালবাজারে গিয়ে প্রবীরের থেকে অভিষেকের কল হিস্ট্রির একটা তালিকা চেয়ে নিল। আজ শতদলের শব্দঝকের দিকে একেবারে মন নেই। প্রবীরের ফোনের জন্য উৎকণ্ঠিত হয়ে আছে। প্রবীরের ফোনটা আসা মাত্র নিবিষ্ট হয়ে অপর প্রান্তের কথা শুনে শেষে মন্তব্য করল, হ্যাঁ বুঝলে অভিমন্যু, আমি ঠিক এরকমই ভেবেছিলাম। প্রবীর কি বলল তা অভিমন্যু জানতে চাওয়ায় শতদল নাটকীয়ভাবে উত্তর দিল, সবুর করো বৎস, আর একটু সবুর করো,
এই নাটকের দুজন কুশীলবকে এখনই আসতে বলছি। তারা এলেই শেষ দৃশ্যের অভিনয়। চন্দন ও চন্দনা সামান্য আগে পরে দুজনেই এসে গেলেন। শতদল বলল, আরেকজন এলে শেষ দৃশ্যটা স্বয়ংসম্পূর্ণ হতো, কিন্তু তার একটু অসুবিধে আছে, তাই তাকে বাদ দিয়ে শেষ দৃশ্যের আয়োজন করে ফেললাম। চন্দনা বললেন, কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। পারবেন, সবটা খুলে বললেই বুঝতে পারবেন। এই নাটকে আপনারা দুজন মুখ্য চরিত্র, কিন্তু আপনাদের আচরণ সংলাপ পরিচালনা করছে অন্য লোক। তাই নাকি? হ্যাঁ, আপনারা সুখী দম্পতি। অবস্থা শুধু সচ্ছল বললে কম বলা হয়। আপনারা রীতিমতো ধনী। তার উপরে চন্দনের বুদ্ধি, ব্যবসায়িক দূরদর্শিতায় আপনাদের অবস্থার ক্রমশ উন্নতি ঘটেছে। এদিকে আপনার অপর অংশীদার বুদ্ধিমান হলেও কোথাও ভারসাম্যের অভাবে জড়িয়ে পড়েছেন এক ভয়ঙ্কর খেলায়। কি খেলা জানেন? ক্রিকেট বেটিং। যত হেরেছেন ততই আরও জড়িয়ে পড়েছেন। দেনায় এখন ওর মাথার চুল বিকিয়ে আছে। আর এই ক্রিকেট বুকিরা কিন্তু মায়াদয়াহীন, নির্মম। এদের পাওনা কড়াই গন্ডায় চুকিয়ে দিতে হয়, কোনো মতেই ছাড়া পাবার উপায় নেই। অভিষেক ওদের থেকে কিছুদিন সময় ভিক্ষে করে টাকা জোগাড়ের একটা মতলব ভাঁজল। চন্দন থাকতে ব্যবসার টাকা এদিক ওদিক করা মুশকিল, কিন্তু যদি আপনাদের দুজনের মধ্যে অবিশ্বাসের বীজ পুঁতে দেওয়া যায়, যদি চন্দন সরে যায় চন্দনার জীবন থেকে, ব্যাস, তাহলে নিউটেক এক্সপোর্ট তার হাতের মুঠোয়। এটা ঠিক, উনি কাউকে হত্যা করতে চাননি, উনি সেই জাতের অপরাধী নন। তবে চন্দনাকে ভয় পাইয়ে মৃতপ্রায় করে ফেলেছিলেন। হতেই পারে না, অভিষেক এমন করতেই পারে না। হ্যাঁ ঠিক, আপনার এই বিশ্বাসটাই ওর কাজ সহজ করে দিয়েছিল। প্রথমে চন্দনের উপস্থিতিতে শরীর খারাপ লাগা। আচ্ছা, মনে করে দেখুন তো, প্রতিটা শরীর খারাপের আগে চন্দন নয়, অভিষেকই আপনাকে কিছু খেতে দিয়েছে কিনা। এটা আমার আন্দাজ। হয় ওষুধ, নয় কোনো পানীয়। চন্দনার ভঙ্গিতে অনিশ্চয়তা। আরে অত কি মনে রাখা যায়? হ্যাঁ, তবে এক দুবার এরকম হয়েছে। ও তো ভালোর জন্যই ওষুধ দিয়েছে, নার্ভ সুদিং এর জন্য। আরে চন্দনা দেবী, ও আপনাকে তাই বুঝিয়েছে। খুব ধীরে ধীরে আপনার মনে একটা ধারণা গড়ে তোলা হলো চন্দনের উপস্থিতিতেই শরীর খারাপ হচ্ছে। শরীর খারাপের সঙ্গে সঙ্গে আপনার মন খানিকটা দুর্বল হয়ে পড়ার পর আপনি মোবাইলে একটি বার্তা পেলেন ও চন্দনের ওপর সন্দেহ আরও গাঢ় হলো। আর সন্দেহ সংশয় সবসময় যুক্তিবুদ্ধি গুলিয়ে দেয়। আপনার ক্ষেত্রেও তাই হলো। মেসেজটা দেখে আপনার প্রথম দিনই খটকা লেগেছিল। নির্দিষ্ট একটি ওয়েবসাইটে লগ ইন করে আইডি খুলে চন্দনার মোবাইলে মেসেজটা পাঠানো হয়েছে। তার মানে নামের মিলের জন্য এই ভুলটা ঘটেনি, এটা ইচ্ছাকৃত। আর চন্দনের নিযুক্ত গোয়েন্দা গোদের ওপর বিষ ফোড়ার মতো পরিস্থিতি আরও ঘোরালো করে তুলল। তুমি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছিলে? কি করব, আমার হচ্ছে প্রাণের দায়। তোমার ওরকম অদ্ভুত শত্রুর মতো আচরণ, তারপর অত টাকা কোথায় গেল, কাকে দিলে, তার তো কোনো হিসেব ছিল না। শতদল বলল, আপনি চন্দনার পিসির পাগলামির কথা জানতেন না। বন্ধু সেজে কে তা জানিয়েছে আপনাকে বলুন দেখি? অভিষেক তো। দুজনের কাছেই বন্ধু সেজে বিচ্ছেদের রাস্তা একেবারে পাকা করে ফেলেছিল। আচ্ছা, আপনি ওকে কেন সন্দেহ করলেন? প্রথমত মেসেজটা দেখে আমার মনে হয়েছিল যে ভুলটা ইচ্ছাকৃত, আর দ্বিতীয়ত চন্দনেরও ভয় পেয়ে গোয়েন্দা লাগানো। তৃতীয়ত এতদিনের বন্ধু ও পার্টনার অভিষেককে দেখলাম আপনাদের বিবাহ বিচ্ছেদের কথায় মোটেই দুঃখিত নয়। তারপর চন্দনের কাছে শুনলাম অভিষেক নাকি ক্রিকেট পাগল, খেলার জন্য অফিসেই আসেনি। অথচ সেদিন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলাটা চন্দন দেখলেও উনি কিন্তু ভালো করে দেখছিলেন না। তখনই বুঝলাম কোথাও যেন গভীর গোলমাল। অভিষেকের বাড়িটা দেখার পর আমার সন্দেহ আরও ঘনীভূত হলো। একই ব্যবসার পার্টনার, অথচ এর কেমন লক্ষ্মী ছাড়া অবস্থা। এত টাকা কোথায় যাচ্ছে? আমি ইচ্ছে করে বললাম চন্দনা সমঝোতায় রাজি নয়। রাজি করানোর ব্যাপারে অভিষেকের স্ত্রীও বললেন চন্দনা মেনে নেবে। তাহলে এত যেখানে বাধ্যতা, সম্পর্কটা জোড়া দেবার চেষ্টা হচ্ছে না কেন? এইবার পুলিশের সাহায্য নিয়ে অভিষেকের গতিবিধির খোঁজ খবর নিলাম। এই দেখুন, এই নম্বরগুলো দেখুন, কতবার ফোন এসে গিয়েছে। এই নাম্বারটা হলো গণপতির, বড়বাজারের বিখ্যাত ক্রিকেট বুকি। দিনে অন্তত 4 থেকে 8 বার ফোন এসে গিয়েছে। এই ফোনগুলো প্রেমালাপ করার জন্য নয় নিশ্চয়ই। ইন্ডিয়া পাকিস্তান খেলার দিন কতগুলো ফোন হয়েছে শুধু দেখুন একবার। সেদিন বেটিং রেটটাও বাড়ে। কিন্তু চন্দনা কি করেছে এত টাকা নিয়ে?
চন্দনা নীরবে মাথা নিচু করে বসে থাকে। শতদল বলে, সেটা আমিই বলছি। আপনার অজ্ঞাতসারে অভিষেক তাকে নিশ্চয়ই নতুন কোনো ব্যবসার কথা বলেন। আপনার ওপর রাগে, দুঃখে, জ্বালায় বা আপনাকে ছাড়াও তিনি চলতে পারেন এটা প্রমাণ করতে উনি অভিষেকের সেই ফাঁদে পা দেন। অভিষেক তাঁর বাল্যসঙ্গিনীর মনোভাব বোঝেন জলের মতো, তবে সে টাকা আর ফিরে পাবেন না, সবই ফাটকায় চলে গেছে। আর একটু বেপরোয়া হয়ে আমাকে একেবারেই সরিয়ে দিলে না কেন? তাতে খুব একটা লাভ হতো না। চন্দন নাবালিকা কন্যার অভিভাবক হয়ে যেত। বলেছি তো, উনি সেই জাতের অপরাধী নন। ওর উদ্দেশ্য ছিল শুধু আপনাদের আলাদা করে দেওয়া। এবার চন্দন ও চন্দনা পূর্ণ দৃষ্টি মেলে দুজন দুজনের দিকে চাইল, ঠিক যেন আরও একবার শুভ দৃষ্টি হল নতুন করে। তারা বিদায় নিলে পর শতদল মনে মনে বলল, চাবি, কলম, ছাতা, জুতো, যে কোনো হারানো ধন ফিরে পেলে আনন্দ হয় ঠিকই, কিন্তু হারানো সম্পর্ক ফিরে পাওয়ার এই স্বর্গীয় অনুভূতি সবার কপালে জোটে না।